নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস জিকে ক্লাস নিয়ে। এখানে টপ 100টি কোশ্চেন রয়েছে, যেখানে পার্ট 1-এ তোমরা প্রথম 50টি কোশ্চেন আজকের ক্লাসে পেয়ে যাবে। পরবর্তী ক্লাস যেখানে তোমরা 50টি ক্লাস কোশ্চেন পাবে, আর এখানে কিন্তু 50টি প্রশ্ন রয়েছে, তার সাথে কিন্তু ডিটেল সলিউশন রয়েছে। সুতরাং নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমাদের প্রায় 200-র কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং লাইক শেয়ার সকলে একটা করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আজকের ক্লাসটি কিন্তু অবশ্যই তোমরা সকলে কিন্তু একটু ভালো করে শেয়ার এবং লাইক করবে, তাহলে পরবর্তী পার্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি ভারতের রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা প্রদান করে থাকে? রাষ্ট্রপতির অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স এর পাওয়ারটা দিয়ে থাকে আমাদের আর্টিকেল নাম্বার কত, সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার 123, যেখানে কিন্তু আমাদের রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে অবশ্যই 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এবার আমরা দেখে নেব এ সম্পর্কিত তথ্য। অধ্যাদেশ একটি অস্থায়ী আইন যা রাষ্ট্রপতি বা রাজ্যপাল দ্বারা তখনই জারি করা হয় যখন সংশ্লিষ্ট বিধানমণ্ডল অধিবেশনে থাকে না, অর্থাৎ অধিবেশন যখন চলে না তখনই কিন্তু অধ্যাদেশ জারি করা হয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 123 রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতার সাথে সম্পর্কিত রয়েছে। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের সর্বোচ্চ মেয়াদ 6 মাস এবং 6 সপ্তাহ হতে পারে। পরবর্তী পয়েন্টে রয়েছে অনুচ্ছেদ 213 নম্বরের ক্ষেত্রে ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপাল অধ্যাদেশ জারি করার তাদের ক্ষমতা কিন্তু রয়েছে। ঠিক যেরকম রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করছে, অর্ডিন্যান্স জারি করছে 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে, ঠিক সেই রকমই কিন্তু আমাদের যে কোনো রাজ্যের রাজ্যপাল কিন্তু 213 নম্বর আর্টিকেলের মাধ্যমে তারা অর্ডিন্যান্স জারি করতে পারে। পরের প্রশ্ন আছে, আর আগামী 30 তারিখ কিন্তু আমাদের এক্সাম রয়েছে ডব্লিউবি, তাদের জন্যই এটা কিন্তু করানো হচ্ছে। সকলে কিন্তু দেখবে এই সিরিজটি। এছাড়া ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য যে সিরিজটি চলছে সেটাও সকলে দেখে যাবে, ওখান থেকে প্রশ্ন তোমাদের চলে আসবে। মহাত্মা গান্ধী কবে অখিল ভারতীয় হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠা করেছেন? তো কত সালে করেছেন অখিল ভারতীয় যে হরিজন সেবা সংঘ, যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অবশ্যই 1932 সালে, 1932-এ। নেক্সট আছে, কোন ভারতীয় শাসক লাকবক্স নামে পরিচিত? দানশীলতার জন্য দিল্লির যে সুলতান রয়েছেন, যেটা কিন্তু দাস বংশ বা আমাদের মামলুক ডাইনেস্টি বা স্লেভ ডাইনেস্টি, যার প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক, তিনি কিন্তু লাকবক্স বা দানশীলতার জন্য তাকে কিন্তু এই উপাধিটি কিন্তু দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন আছে, সেখান থেকে দেখে নেবে যে কুতুবউদ্দিন আইবক বড় মাপের একজন দানের কারণে তাকে লাকবক্স বা লক্ষ্যের দাতা এই উপাধি কিন্তু দেওয়া হয়েছিল। কুতুবউদ্দিন আইবক তিনি দিল্লি সুলতানাতের প্রথম সুলতান এবং দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। যেমনটা বললাম, কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 পর্যন্ত তিনি তার শাসন করেছিলেন দিল্লিতে, এবং 1210 খ্রিস্টাব্দে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনি পোলো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তার মৃত্যু হয়েছিল 1210-এ। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম রেল লাইন কোন দুটি শহরের মধ্যে নির্মিত হয়েছে? ভারতের প্রথম রেল লাইন কোন দুটি শহরের মধ্যে নির্মিত হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, বোম্বে থেকে থানে দীর্ঘ 21 মাইল। লর্ড ডালহৌসি কিন্তু এর রেলওয়ে সূচনা তিনি করেছিলেন। বোম্বে থেকে থানে হয়েছিল প্রথম ভারতের রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া 1853 সালে এটা কিন্তু হয়েছিল, সালটা মনে রাখবে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হাওড়া থেকে হুগলিতে চলেছিল প্রথম রেলওয়ে, যেটা কিন্তু 1854 সালে। তো অবশ্যই তোমাদের জন্য প্রশ্ন কিন্তু তোমাদের দুটো ভাষায় দেওয়া রয়েছে, বাইলিঙ্গুয়াল, যেটা বাংলা এবং ইংরেজি। ঠিক আছে, যাতে তোমাদের সকলের সুবিধা হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং সাপোর্ট করবে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিতের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী পদে বহাল থাকেন? অবশ্যই কী বলা হয়েছে, নিম্নলিখিতের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি ইচ্ছানুসারে বহাল থাকতে পারেন সেই পদে? সে কিন্তু ভারতের রাজ্যপাল, কারণ রাজ্যপালই কিন্তু রাষ্ট্রপতি কিন্তু রাজ্যপালকে মনোনীত করে থাকে, অর্থাৎ তাকে কিন্তু কোন রাজ্যে কোন রাজ্যপাল হবে সেটা কিন্তু রাষ্ট্রপতি ঠিক করে থাকে। সেটা কত সময়ের মধ্যে হবে সেটা কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমেই ঠিক করা হয়। এখানে আমরা আর্টিকেলগুলো একটু দেখে নেব। যে অনুচ্ছেদ আর্টিকেল নাম্বার 52 বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। 53-র 1 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে
যে সংঘের কার্যপালিকা শক্তি রাষ্ট্রপতিতে নিহিত হবে এবং এর প্রয়োগ তিনি সরাসরি বা তার অধস্তন আধিকারিকের মাধ্যমে করবেন। পরবর্তী পয়েন্টে রয়েছে ভারতীয় মাননীয় মুখ্য বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন এবং যদি সিজেআই উপলব্ধ না থাকেন, অ্যাভেলেবেল না থাকেন, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি তিনিই কিন্তু রাষ্ট্রপতিকে তার শপথ বাক্য পাঠ করাবেন। ভারতের রাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতিকে তার ত্যাগপত্র বা পদত্যাগপত্র সম্বোধন করে থাকেন। তো প্রতিটি পয়েন্ট কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ কনকারেন্ট লিস্টের কথা বলা হচ্ছে, এটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন অংশ নিয়েছি, তার মধ্যে এটি একটি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া যে সংবিধান রয়েছে সেখান থেকে আমরা কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাগুলি কিন্তু নিয়েছিলাম। এখানে দেওয়া রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন সপ্তম তপশিলে কিন্তু উল্লেখ করা রয়েছে। কত নম্বর শিডিউলে রয়েছে? 7th শিডিউল। এই যে 7th শিডিউল, এখানে কিন্তু টোটাল 3 রকমের তালিকার কথা বলা হয়েছে। একটি কেন্দ্র তালিকা, দ্বিতীয়টি রাজ্য তালিকা এবং থার্ড রয়েছে যুগ্ম তালিকা। তো অবশ্যই সবকটাই দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থের লেখক রয়েছেন কে? তো নিম্নের মধ্যে আমাদের 4টে অপশান দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে রমেশ চন্দ্র দত্ত। তিনি কিন্তু দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইয়ের লেখক। পরের প্রশ্ন আছে, ভারতে প্রথমবার ব্যাংকগুলির জাতীয়করণ কবে করা হয়েছে? কত সালে ভারতের যে ব্যাংকগুলি রয়েছে তার জাতীয়করণ করা হয়েছিল? তো 1969 সালে কিন্তু ভারতের যে ব্যাংকগুলি রয়েছে তাদেরকে ন্যাশনালাইজড করা হয়েছিল 1969-এ। ব্যাংকগুলির প্রথম জাতীয়করণ হয়েছিল 1969-এর 19 জুলাই। 1969 সালে 14টি জাতীয় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে তাদেরকে কিন্তু জাতীয়করণ করা হয়েছিল। 1969 সালে 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয় এবং দ্বিতীয়বার সরকার 1980 সালের 15ই এপ্রিল ব্যাংকগুলি জাতীয়করণ করেছিল দ্বিতীয় সরকার পরবর্তীতে। এরপরে রয়েছে 1980 সালের টোটাল 6টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। অর্থাৎ প্রথমে যেটা আসে সেটাই তোমাদের জিজ্ঞাসা করা হয় যে 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? 14টি। এটাও জিজ্ঞাসা করা হয় কত সালে? 1969-এ। এইটুকুই প্রশ্ন হয়, এর বেশি নয়। পরের প্রশ্ন আছে, কোনো বস্তুর ওপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির অবস্থায় থাকবে, এই উক্তিটি কার? আচ্ছা, এখানে একটা তোমাদের ল সম্পর্কে দেওয়া হয়েছে যে কোনো বস্তু তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা পর্যন্ত সেটা স্থির অবস্থাতেই থাকবে, এই উক্তিটি কার ছিল? অবশ্যই এটি কিন্তু নিউটনের ছিল। নিউটনের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলির ছিল, এই সূত্র 3টে আমাদের দেখে রাখতে হবে। ফার্স্ট ল অফ মোশন যেটি রয়েছে আমাদের, ফার্স্টে রয়েছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে আর সচল বস্তু একদম সমবেগে চলতেই থাকবে। তো এটা কিন্তু আমাদের ফার্স্ট লতে বলা রয়েছে। দ্বিতীয়টাই বলা রয়েছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়ে থাকে, সমান অনুপাতে থাকবে এবং কোনো প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনটাও কিন্তু সেই দিকেই ঘটবে। পরবর্তী রয়েছে 3 নম্বর ল, যেখানে বলা আছে প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত এবং সমান প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাবো। এর উদাহরণ তো আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাই, ঠিক আছে? যেমন রকেট চলাচল বা বন্দুক থেকে গুলি মারা, সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাই। পরের প্রশ্ন আছে, ভারতে আবিষ্কৃত প্রথম প্রাচীন শহর কোনটি ছিল? ভারতে আবিষ্কৃত প্রথম প্রাচীন শহর যেটি কিন্তু ছিল হরপ্পা, এবং হরপ্পায় কিন্তু এই ইন্দাস সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার প্রথম গুরুত্বপূর্ণ সাইটই হচ্ছে এই হরপ্পা। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? অবশ্যই হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921-এ পাঞ্জাবের মনকুমারী জেলায় রাভি বা ইরাবতী নদীর তীরে তিনি এটি আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীতে 1922 সালে আরেকজন আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি, তিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আগামী 30 তারিখ আমাদের এক্সাম রয়েছে ডব্লিউবিপি, একটি মাত্র এক্সাম রয়েছে, এটাই আমাদের প্রিলি এবং এটাই কিন্তু আমাদের মেন এক্সাম। সুতরাং এই একটি মাত্র এক্সামকে নির্ভর করেই আমাদের টোটাল 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, এই 12,000 ছাত্রছাত্রীর জীবন কিন্তু নির্ভর করছে। অবশ্যই তোমরা সকলে এই পিডিএফটা
সকলে কিন্তু এটা কালেক্ট করে নেবে। তোমাদের সকলকে বলবো এটি, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া, এই নাম্বারে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কও পেয়ে যাবে। এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর এই পিডিএফটা যেন সকলের কাছে থাকা অবশ্যই প্রয়োজনীয়, শুধু থাকলে হবে না, বারবার এটাকে রিভিশন করবে, কারণ ডব্লিউবিপির ঠিক 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পরেই কিন্তু এক্সাম রয়েছে কলকাতা পুলিশ, আবার তারই ঠিক 1 মাসের মধ্যে এক্সাম রয়েছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের 4টি এক্সাম কিন্তু পরপর কিন্তু একদম লাইনে রয়েছে। এই সমস্ত এক্সাম একটাই মাত্র তোমাদের যে ইবুকের মাধ্যমে যদি ক্র্যাক করতে চাও, যেখানে স্ট্যাটিক জিকে আসবে, অর্থাৎ স্ট্যাটিক জিকে থেকে যাই প্রশ্ন আসুক না কেন, এখানে সব কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তোমরা টপিকগুলো একটু দেখে নিতে পারো, আমি আর বলছি না। টোটাল 120টার ওপর টপিক রয়েছে, 126টা এখানে পে সংখ্যা রয়েছে। পিডিএফের মূল্য যেটা রয়েছে সেটাও একটু বলে দিই, যেটা কিন্তু 249 টাকা থাকার কথা ছিল, কিন্তু বর্তমানে তোমাদের সকলের কথা মাথায় রেখে এই পিডিএফের প্রাইস দেওয়া রয়েছে শুধুমাত্র 171 টাকা। ঠিক আছে, কোন কোন পয়েন্ট দেওয়া রয়েছে এই পিডিএফে, কোন কোন টপিকগুলি দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে, আমি আর বলছি না এখানে। ঠিক আছে, ভিডিওটা পজ করে নেবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটায় যোগাযোগ করলে ওখানে তোমরা একটা ডেমো পিডিএফও দেখতে পাবে। সমস্ত গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর থেকে শুরু করে সব কিছু এখানে কভার করা রয়েছে, তোমরা দেখতেই পাবে সেটা। সমস্ত গুরুত্বপূর্ণ পার্ট এখানে দেওয়া রয়েছে, যেগুলো আমাদের রাজ্যের এক্সামে আসে। শুধু রাজ্যে নয়, যারা তোমরা রেলওয়ে এক্সাম দেবে, এসএসসির এক্সাম দেবে, অবশ্যই নিঃসন্দেহে এটা নিয়ে নেবে, কারণ ওখানেও আমাদের স্ট্যাটিক জিকে থেকে ভালো মাত্রায় কোশ্চেন থাকে। এবং যারা জিডি কনস্টেবল বা এমটিএস দিতে যাচ্ছ সামনেই, অবশ্যই তোমরা সকলে নিয়ে নেবে। তোমাদের গুরুত্বপূর্ণ যে ফেস্টিভ্যাল, ফেয়ার, ড্যান্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, তাদের সাথে যুক্ত বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিগণ, বিভিন্ন ড্যান্সের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি, সমস্ত গুরুত্বপূর্ণ টপিক এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমাদের যে সমস্ত আমাদের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে, কোন সংবিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্ট, আর্টিকেল, বিভিন্ন খেলোয়াড়, তাদের সম্পর্কিত যে সমস্ত খেলাধুলাগুলি রয়েছে, কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, কোন খেলার সাথে কোন ব্যক্তি যুক্ত রয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং নিঃসন্দেহে তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে নেবে, সকলকে সেটা বলে দিচ্ছি। এছাড়া রয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, অক্টোবরেরটা তোমরা 15 তারিখে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, এটা প্রিলি, মেন্স, সমস্ত এক্সাম, সিজিএল দাও, সিএইচএসএল দাও, এমটিএস দাও, জিডি কনস্টেবল দাও, রাজ্যের ডব্লিউবি এক্সাম দাও, যে কোনো এক্সাম দাও, 100% তোমরা রাজ্যের এক্সামের জন্য একদম এটা পড়ে ফেলতে পারবে, কারণ এর বাইরে কোনো প্রশ্ন রাজ্যের এক্সামে থাকবে না। আর কেন্দ্র সরকারের এক্সামগুলোর জন্য তোমাদের 90%-এর কাছাকাছি প্রশ্ন এখান থেকেই কমন চলে আসবে। সুতরাং নিঃসন্দেহে কিন্তু এটা তোমরা পড়ে নেবে। বাংলা ভাষায় একদম A4 সাইজ ফরম্যাটে দেওয়া রয়েছে। প্রতি মাসে 20 টাকা পেমেন্ট করলে তোমরা যে কোনো মাসের পিডিএফ তোমরা নিতে পারবে, কোনো সমস্যা নেই। এবং সমস্ত পিডিএফ কিন্তু প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে। প্রতি মাসে কতগুলো প্রশ্ন রয়েছে, 450-র কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতি মাসে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এটা সকলে কালেক্ট করে নেবে। যেমন স্ট্যাটিক জিকেটা ইম্পর্টেন্ট, ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া 2024-এর যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয়, তাহলে কিন্তু 1200 কোশ্চেন পাবে 2024-এর, এবং তার সাথে একটা জিস্ট পাবে। এই টোটালটা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। টোটালি কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি। যদি কারো প্রয়োজন হয়, বেশি দেরি না করে তাড়াতাড়ি এটি নিয়ে নাও, কারণ এর বাইরে ইতিহাসের কোনো প্রশ্ন তোমাদের এক্সামে আসবে না। কারণ যত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, যত এক্সামে যা আসা কোশ্চেন রয়েছে, সবই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। এবং এখানে কিন্তু সমস্ত কিছু একদম সিকোয়েন্স ওয়াইজ কিন্তু সাজানো রয়েছে। প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত, সম্পূর্ণটা গুরুত্বপূর্ণ, পরপর একদম কালক্রম অনুসারে এটা কিন্তু সাজানো রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবে। এবং লাস্টের দিকে যে ইতিহাসের ওয়ান শট টাইপের কোশ্চেন রয়েছে, এগুলো যদি পড়ে যাও, রাজ্যের আমাদের ডব্লিউপি বা কেপি কনস্টেবল বা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, সমস্ত এক্সামেই তোমাদের ম্যাক্সিমামটা এই ওয়ান লাইনার কোশ্চেন থেকেই ক্লিয়ার হয়ে যাবে। যাদের প্রয়োজন রয়েছে সুবির দাসের ম্যাথের বইটি, অবশ্যই এটি কিন্তু দুর্দান্ত বই, ভালো বই বাংলা ভাষার জন্য। তোমরা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক পাবে সেখান থেকে নিয়ে নিতে পারবে। এছাড়া সামনে যারা মেন্স এক্সাম দেবে, ক্লার্কশিপ মেন্স, এছাড়া ডব্লিউপিএসআই বা কেপিএসআই বা মিসলেনিয়াস, সমস্ত মেন্স এক্সামের জন্য লীলা রয় এবং তপতি পাবলিকেশনের এই বই দুটি গুরুত্বপূর্ণ। এই বই দুটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সুতরাং এই সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, এবং আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্যাটিক জিকে। এই কমপ্লিট স্ট্যাটিক জিকে এটা যেন সবরের কাছে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এর বাইরে কোনো প্রশ্ন স্ট্যাটিক জিকেতে তোমাদের থাকবে না। ঠিক আছে, এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, আরপিএফ এসআই রয়েছে, বায়োলজির কোশ্চেন পেপার রয়েছে, এসএসসি জিডি 2024 এবং 2025 জিকে কোশ্চেন রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে, প্রয়োজন মতো নাম্বারে যোগাযোগ করবে, এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রস্তাবনা অনুসারে পরম ক্ষমতা কার হাতে রয়েছে, অর্থাৎ অ্যাবসলিউট যে পাওয়ার, আলটিমেট যে পাওয়ার রয়েছে, এটা কার হাতে রয়েছে। অবশ্যই কিন্তু যে আলটিমেট পাওয়ার রয়েছে ভারতীয় জনতা, পিপল অফ ইন্ডিয়ার ওপর।
আমাদের ভারতীয় জনতার এক একটি ভোটের মাধ্যমে কিন্তু জনগণের মাধ্যমেই কিন্তু নিযুক্ত হয়ে থাকে আমাদের এই প্রাইম মিনিস্টার শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পিএম বা অন্যান্য গুরুত্বপূর্ণ এমপি এমএলএ, তারাই কিন্তু পরবর্তীতে ঠিক করে থাকে ভোটদানের মাধ্যমে কে রাষ্ট্রপতি হবে বা কে কোনটা হবে, কোন পদে কে বসবে। সুতরাং আলটিমেট যে পাওয়ার সেটা কিন্তু ভারতের নাগরিকের ওপর রয়েছে তাদের ভোটের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নেব হচ্ছে প্রস্তাবনা আমরা ভারতের জনগণ, প্রথম লাইনে কিন্তু এটা দিয়ে শুরু হয়, আমাদের প্রিয়াম্বেলে রয়েছে এটি, শব্দগুলির দিয়ে শুরু করা হয় যা দেখায় যে সংবিধানের শক্তি এবং অধিকার ভারতের জনগণের কাছ থেকে প্রাপ্ত হয়। আর এই আমাদের যে প্রস্তাবনাটি রয়েছে এটি কিন্তু ভারতের সংবিধানে একবারই মাত্র কিন্তু এটা সংশোধন করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। কোন সালে করা হয়েছে? 1976 সালে। 1976 সালের যে জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 42 নম্বর সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনী রয়েছে সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক এই শব্দ দুটি কিন্তু যুক্ত করা হয়েছিল। এটা কিন্তু 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 করা হয়েছিল। ঠিক আছে, এটাও দেখে রাখবে। তার সাথে এটা দেখবে যে কানহাইয়ালাল মানিকলাল মুন্সি অর্থাৎ KM মুন্সি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে অভিহিত করেছিলেন। এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন আছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে। ভারতের কেন্দ্রীয় মুদ্রা জারি করে আর কি ব্যাংক কোনটি? কোন ব্যাংক ভারতীয় কেন্দ্রীয় মুদ্রা জারি করে? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক রয়েছে, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারাই কিন্তু কেন্দ্রীয় মুদ্রা জারি করে থাকে। রিজার্ভ ব্যাংক সম্পর্কে একটু দেখে রাখবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935, 1 এপ্রিল 1935। রিজার্ভ ব্যাংকের যে এটাকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নামে কিন্তু আগে আমরা জানতাম, কিন্তু বর্তমানে রিজার্ভ ব্যাংক আরবিআইয়ের প্রতিষ্ঠা 1926 সালে হিলটন যেটা ইয়াং কমিশনের সুপারিশের ভিত্তিতে এটি কিন্তু হয়েছিল, যাকে রয়্যাল কমিশনও বলা হয়ে থাকে। মানে সেই সময় 1926 সালে এটা এই নামে তৈরি করা হয়েছিল এবং আরবিআই আইন 1934 সালে এটি পাস করা হয়েছে। পরবর্তীতে আরবিআই গঠন করা হচ্ছে 1935-এর 1 এপ্রিল এবং এটা জাতীয়করণ হচ্ছে 1949-এ, যখন 14টি রাষ্ট্রীয় যে ব্যাংক রয়েছে তারা কিন্তু জাতীয়করণ যাদের করা হয়েছিল, সেই সময় আরবিআই সেখানে ছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আছে, সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধান সভার দুটো সভাপতি জিজ্ঞাসা করা হয়, একটি অস্থায়ী সভাপতি এবং একটি স্থায়ী সভাপতি, আরেকটি হচ্ছে প্রথম সভাপতি। তো সংবিধান সভার প্রথম সভাপতি বা অস্থায়ী সভাপতি একটিই মাত্র নাম আসবে, যেটা সচ্চিদানন্দ সিনহা। আর সংবিধান সভার ক্ষেত্রে প্রথম একদম স্থায়ী সভাপতি যদি নাম বলা হয় তাহলে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাইট অ্যান্সার হয়ে যাবে। এই যে সংবিধান সভা রয়েছে এই সম্পর্কিত আমরা একটু তথ্য দেখে নেব। ফার্স্টে আমাদের পয়েন্ট রয়েছে, সংবিধান সভা 1949-এ 26শে নভেম্বর ভারতীয় সংবিধানকে গ্রহণ করেছিল। কত তারিখে? 26 নভেম্বর 1949-এ ভারতীয় সংবিধান কিন্তু এই সংবিধান সভা কিন্তু ভারতীয় সংবিধানকে গ্রহণ করেছিল এই 26শে নভেম্বর, এই জন্য এটাকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি। এর সাথে দেখে রাখবে সংবিধান সভা 1946-এর 6 ডিসেম্বরে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর গঠন ক্যাবিনেট মিশন যে পরিকল্পনা হয়েছে 1946-এ তার অধীনেই এটি তৈরি করা হয়েছে। সংবিধান সভার প্রথম আনুষ্ঠানিক সভা 1946-এর 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং এখানেই কিন্তু প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে ছিলেন যার নাম সচ্চিদানন্দ সিনহা, এবং পরবর্তীকালে 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল এই সংবিধান সভায়। পরবর্তী পয়েন্টে রয়েছে যে সংবিধান সভা HC মুখার্জি অর্থাৎ হরেন্দ্র কুমার মুখার্জি যিনি রয়েছেন তাকে কিন্তু উপসভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। পরবর্তী রয়েছে সংবিধান সভার যে উপদেষ্টা রয়েছেন যার নাম BN রাও, পরীক্ষায় কিন্তু এটা চলে আসে। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি USA থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে কোন জিনিসটি? তো এইগুলো কিন্তু তোমাদের সমস্ত আমাদের যে স্ট্র্যাটেজিকের বইতে কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো নেওয়া হয়েছে বিভিন্ন ভারতের সংবিধানের জিনিসগুলি বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, যার মধ্যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট এটা কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর যদি বলা হয় যে এই যেটা রয়েছে মৌলিক কর্তব্য, এটাও কিন্তু আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে? রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে, কোন রাজ্যে মোহিনী আট্টম নৃত্যরূপে আত্মপ্রকাশ করেছিল, অর্থাৎ কোন রাজ্যে মোহিনী নাট্যম যে নৃত্যটি আত্মপ্রকাশ করেছিল এটি কোন রাজ্যে? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবশ্যই কেরালা। কেরালায় টোটাল কিন্তু দুটি আমরা ক্লাসিক্যাল ডান্স দেখতে পাই, একটি রয়েছে কথাকলি এবং একটি হচ্ছে মোহিনী আট্টম।
পরের প্রশ্ন আছে, ভারত এবং পাকিস্তান বিভাজনের কোন পরিকল্পনার অধীনে হয়েছিল? অর্থাৎ ভারত পাকিস্তানকে বিভাজন করা হয়েছিল কোন পরিকল্পনার মাধ্যমে? রাইট অ্যান্সার মাউন্ট ব্যাটেন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমেই কিন্তু ভারত পাকিস্তানকে বিভাজন করা হয়েছিল। সংবিধানের অধীনে আমরা ভারতীয় গণতন্ত্রের আদর্শ কোথায় দেখতে পাই? অবশ্যই আমরা ভারতীয় সংবিধানের যে গণতন্ত্রের যে আদর্শ, যেটা কিন্তু আমরা ভারতের প্রস্তাবনাতেই দেখতে পাই, প্রিয়াম্বলে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া থেকেই যেটা লাইনটা শুরু হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে যে কোনো রূপে অস্পৃশ্যতা নিষিদ্ধ করার বিধান দেওয়া রয়েছে? তো আমরা জানি যে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা যে নিষিদ্ধ করার কথা বলা রয়েছে সংবিধানের আর্টিকেল নম্বর 17 নম্বর আর্টিকেলে এটা দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি একজন ব্যক্তির বিদেশে ভ্রমণের অধিকারকে সুরক্ষা প্রদান করে থাকে? অবশ্যই যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যেতে পারে, সে বিদেশেও যেতে পারে। এটা কত নম্বর আর্টিকেল থেকে দেওয়া হচ্ছে? আর্টিকেল নাম্বার 21 তাকে কিন্তু এই পাওয়ারটি দিচ্ছে। পরের প্রশ্ন আছে, গ্রহাণু বা অ্যাস্ট্রয়েডস কোন দুটি গ্রহের মধ্যে পাওয়া যায়? তো অবশ্যই কিন্তু আমরা জানি যে অ্যাস্ট্রয়েডের একটি বেল্ট রয়েছে, যেটা হচ্ছে গ্রহাণুদের একটি বেল্ট। এটা টোটাল এদিকে 4টে গ্রহ থাকে এবং এদিকে 4টে গ্রহ থাকে, এদের মাঝখানেই অবস্থান করে অ্যাস্ট্রয়েড বেল্ট। তাহলে সেটা কোন দুটো গ্রহের মাঝখানে আসছে? যেটা কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে আসছে, এদের মাঝখানে অবস্থান করছে অ্যাস্ট্রয়েড বেল্ট। আর পরীক্ষায় চলে আসে অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থানকারী একটি বামন গ্রহের নাম বলো, তাহলে কিন্তু হয়ে যাবে সেরেস। সেরেস একটি বামন গ্রহ যে কিন্তু এই অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থান করছে। আর সৌরজগতের এখান থেকে যে 4টে গ্রহ রয়েছে বাঁদিকে, সেটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। মঙ্গলটা শেষে আছে এবং ডান দিক থেকে শুরু হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আর বৃহস্পতি দিয়ে শুরু হচ্ছে। সুতরাং মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে অবস্থান করছে এই অ্যাস্ট্রয়েড বেল্ট। পরের প্রশ্ন আছে, কোন দিনটি বিশ্ব ওজন দিবস, ওয়ার্ল্ড ওজন ডে হিসাবে এটি পালন করা হচ্ছে? তো আমরা জানি যে 16ই সেপ্টেম্বর যে দিবস রয়েছে এটিকে কিন্তু ওজন দিবস হিসাবে আমরা পালন করে থাকি। নেক্সট আছে, ভারতীয় সভার সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? অর্থাৎ ভারতের সংবিধান তৈরি করতে কতটা টাইম লেগেছিল সেটাই আমাদের বলতে হবে, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 2 বছর 11 মাস 18 দিন টোটাল টাইম লেগেছে সংবিধানকে তৈরি করতে সংবিধান সভার ক্ষেত্রে। ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, লোকসভার নেতা কে হন? তো লোকসভার নেতাকে অবশ্যই আমরা সকলেই জানি যে লোকসভার যে লিডার সেটা কিন্তু অবশ্যই প্রাইম মিনিস্টার। নিম্নলিখিত কোন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন? কোন প্রধান বিচারপতি যিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, যার নাম কি? জাস্টিস এম হিদায়তুল্লাহ। তিনি কিন্তু রাষ্ট্রপতি তো ছিলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তিনি কিন্তু একজন জাস্টিস ছিলেন। পরের প্রশ্ন কি আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড? হ্যাঁ, এটাও প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অনেকবার এটা পরীক্ষায় এসেছে তোমাদের এসএসসি রেলওয়ের মতো এক্সামে। সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড আন্ডার হুইচ আর্টিকেল? যেটা কিন্তু 129 নম্বর আর্টিকেলে কিন্তু এটি দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অংশে রাজভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের উল্লেখ করা হয়েছে? রাজভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের উল্লেখ করা রয়েছে সংবিধানের কত নম্বর আর্টিকেলে? পার্ট নাম্বার 17 ভাগ 17তে। কোন বছর প্রথম হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছে? ফার্স্ট হকি ওয়ার্ল্ড কাপ অর্গানাইজড করা হয়েছে কত সালে? 1971। 1971-এ প্রথম কিন্তু পুরুষদের হকি বিশ্বকাপ কিন্তু আয়োজিত হয়েছে। আমরা এখানে দেখে নেব প্রথম পুরুষ হকি বিশ্বকাপ 1971-এ, যেটা স্পেনের বার্সেলোনাতে এটি অনুষ্ঠিত হয়েছিল 15 থেকে 24 অক্টোবর পর্যন্ত। পাকিস্তান ফাইনালে স্পেনকে কিন্তু 1 গোলে হারিয়ে কিন্তু এখানে কিন্তু পরাজিত করেছিল। সুতরাং পাকিস্তান কিন্তু এখানে জয়লাভ করেছিল ফার্স্ট হকি ওয়ার্ল্ড কাপ 1971-এ স্পেনকে হারিয়ে। ভারত হকিতে প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল কত সালে? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 1975 সালে কিন্তু ভারত প্রথম এখানে হকিতে জিতে নিয়েছিল ওয়ার্ল্ড কাপ, যা মালয়েশিয়া কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছিল এবং ফাইনাল ম্যাচ ভারত পাকিস্তানকে 2-1 গোলে পরাজিত করে এই ট্রফিটি নিজেদের নামে করে নিয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, কোন বিজ্ঞানী শর্ট রেডিও তরঙ্গ আবিষ্কার করেছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে জগদীশ চন্দ্র বোস, অপশান নাম্বার এ।
নেক্সট আছে বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন? তো বিসমিল্লাহ খান তিনি কিন্তু একজন সানাই প্লেয়ার, সুতরাং সানাইয়ের সাথে যুক্ত রয়েছেন এই বিসমিল্লাহ খান। এখানে যা প্রশ্ন করানো হচ্ছে আগামী দিনে ডব্লিউপি যারা এক্সাম দেবে তারা শুধু দেখে নেবে পরীক্ষার টাইমে এখান থেকে প্রশ্ন আসছে কিনা। আর আমাদের এই যে গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র তার সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এগুলো সবই আমাদের স্ট্র্যাটেজিকের বইতে দেওয়া রয়েছে, সকলে কিন্তু নিয়ে নেবে। এবং গুরুত্বপূর্ণ যে দিবস রয়েছে সেগুলোও কিন্তু স্ট্র্যাটেজিকের বইতে দেওয়া রয়েছে। ঠিক আছে, 120টার উপর টপিক দেওয়া রয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ, সকলে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, এটা সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে বিশ্ব পরিবেশ দিবস এটি কবে পালিত হয়? আমরা সকলেই প্রায় জানি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যেটা 5ই জুন এটি কিন্তু পালন করা হয়ে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, আচ্ছা আমরা এখানে দেখে নেব গুরুত্বপূর্ণ আরও কিছু দিবস রয়েছে, যেমন জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে, 12ই জানুয়ারি আমরা স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে পালন করি। জাতীয় ভোটার্স ডে, যেটা কিন্তু 25শে জানুয়ারি আমরা পালন করি এটি। শহীদ দিবস, যেখানে কিন্তু 30শে জানুয়ারি শহীদ দিবস পালন করি, কারণ এই দিনে কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিলেন কে? নাথুরাম গডসে। পরবর্তী রয়েছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা 21শে ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি। জাতীয় বিজ্ঞান দিবস, যেটা 28শে ফেব্রুয়ারি পালন করে থাকি। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। বিশ্ব জল দিবস রয়েছে 22শে মার্চ। পৃথিবী দিবস রয়েছে কত তারিখে? 22শে এপ্রিল। আর্থ ডে। আন্তর্জাতিক শ্রম দিবস 1 মে রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আন্তর্জাতিক যোগ দিবস রয়েছে 21শে জুন। চিকিৎসক দিবস রয়েছে ডক্টরস ডে, যেটা বলা যেতে পারে 1 জুলাই। আন্তর্জাতিক বাঘ দিবস 29শে জুলাই। স্বাধীনতা দিবস 15ই আগস্ট। জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট, এবং এটি কিন্তু পালন করা হয় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর রয়েছে, এটা ন্যাশনাল শিক্ষক দিবস। ঠিক আছে, আর যদি বলা হয় বিশ্ব শিক্ষক দিবস সেক্ষেত্রে কিন্তু 5ই অক্টোবর হয়ে যাবে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, যেটা 8ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক অহিংসা দিবস 2 অক্টোবর। জাতিসংঘ দিবস রয়েছে, সম্মিলিত জাতিসংঘ, যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945-এ। জাতীয় শিক্ষা দিবস, যেটা কিন্তু অবশ্যই 11ই নভেম্বর। সংবিধান দিবস 26শে নভেম্বর, যেদিন সংবিধান সভা এই সংবিধান মানে আমাদের সংবিধানকে গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। এই দিন সংবিধান দিবস আমরা পালন করি, এবং 26শে জানুয়ারি 1950-এ সংবিধান কার্যকর করা হয়েছিল, এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। তাই তো, পরেরটা রয়েছে কি রিপাবলিক ডে। আর তোমরা একটু বলে দেবে যে বর্তমান 2025-এ রিপাবলিক ডে এর দিন কোন দেশের প্রধানমন্ত্রী বা কোন দেশের যে চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন, সেটা একটু বলে দেবে তোমরা। পরের প্রশ্ন আছে কি আমাদের বিশ্ব এইডস ডে, যেটা কিন্তু 1 ডিসেম্বর এটা পালন করা হয়ে থাকে, এবং মানবাধিকার দিবস, যেটা 10ই ডিসেম্বর পালন করা হয়। প্রতিটাই কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে। একটা লাইক সকলে একটু করে দেবে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? অর্থাৎ প্রাকৃতিক গ্যাস যে ন্যাচারাল গ্যাস রয়েছে, যার প্রধান উপাদান কিন্তু মিথেন। মিথেনের সংকেত কি রয়েছে? অবশ্যই CH4। নেক্সট আছে নবকলেবর যে উৎসব রয়েছে এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তোমাদের আবারও বলে দিচ্ছি, উৎসব বা ফেয়ার ফেস্টিভ্যাল সব কিছু দেওয়া রয়েছে সমস্ত রাজ্যের। ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজিকের বইতে। আচ্ছা, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নবকলেবরা যে উৎসবটি পালন করা হয়ে থাকে এটা কিন্তু উড়িষ্যায়। আবার উড়িষ্যায় আরও কিছু পালন করা হয়। কী কী পালন করা হয় তোমরা একটু বলবে। নোয়াখাই ফেস্টিভ্যাল কোথায় হয়? এটা উড়িষ্যায়। রথযাত্রা হয়ে থাকে উড়িষ্যায়, পুরীর যে রথযাত্রা। গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলো সব এখানে দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি? দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে প্রশাসনিক যে রাজধানী, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্রিটোরিয়া। জোহানেসবার্গ অপশানে থাকলেও সেটা কিন্তু হবে না, প্রিটোরিয়া। প্রতি 2 বছর পর রাজ্যসভার কত সদস্য অবসর নেন? তো আমরা জানি যে লোকসভা কিন্তু ভেঙে যায়, ঠিক আছে, এটা ভেঙে যেতে পারে, কিন্তু রাজ্যসভা কিন্তু কখনো ভাঙে না বা কখনো স্থগিত হয় না, এটা কিন্তু তোমাদের চলতেই থাকে। তার কারণ এখানকার যারা মেম্বার রয়েছে তারা 6 বছরের জন্য নির্বাচিত হয়, এবং প্রতি 2 বছর পর পর 1/3 মেম্বার তারা কিন্তু রিটায়ারমেন্ট নেয় এবং নতুন কিন্তু চলে আসে। সুতরাং এটা চলতেই থাকে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কাঠামোটির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে? তো মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোন দুটি? অবশ্যই যে গ্রেট বাথ এবং গ্রেট গ্র্যানারি, এই দুটো জিনিস কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে গুরুত্বপূর্ণ সাইট। এবং মহেঞ্জোদারো যেটা আবিষ্কার করেছিলেন কে? 1922-এ RD ব্যানার্জি।
নেক্সট আছে কোন বছর আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছে? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছে 1942-এ। আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স নামেও পরিচিত। এর প্রতিষ্ঠাতা প্রথমবার 1942-এ মোহন সিং তিনি কিন্তু এটি করেছিলেন। ক্যাপ্টেন মোহন সিং ভাগনা সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ 1943 সালের 21শে অক্টোবর সুভাষচন্দ্র বসু দ্বারা তিনি পুনরুজ্জীবিত হয়েছিল, অর্থাৎ পরবর্তীকালে সেটা কিন্তু সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করা হয়েছিল এবং তিনি কিন্তু এটা লিড করেছিলেন। পরবর্তী রয়েছে ভারতীয় ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য আজাদ হিন্দ ফৌজ, যা ভারতীয় জাতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন আছে মায়ানমারের পুরনো নাম কী ছিল? ওল্ড নেম, নিউ নেম দেখে নেবে, সবই দেওয়া রয়েছে। মায়ানমারের পুরনো নাম যেটা কিন্তু বার্মা, অপশান নাম্বার এ। পরেরটা আছে কি মানবাধিকার দিবস কবে পালিত হয়? আমরা দেখেই নিয়েছি যে 10th ডিসেম্বর প্রতি বছর এটা কিন্তু মানবাধিকার দিবস পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন আছে নিউটনের প্রথম নীতি অন্য কী নামে পরিচিত? নিউটনের যে প্রথম নীতিটি রয়েছে না, সেটা কিন্তু জড়তার নীতি বা প্রিন্সিপাল অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, জাড্ডের যে ধারণা সেটা কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যালেরিয়ার পরজীবী? অবশ্যই গুরুত্বপূর্ণ, ম্যালেরিয়ার যে পরজীবী যার নাম কি প্লাজমোডিয়াম। নেক্সট প্রশ্ন আছে বুকার পুরস্কার জেতা প্রথম ভারতীয় মহিলা কে? আমরা সকলেই জানি বুকার পুরস্কার জেতা প্রথম ভারতীয় মহিলা হয়ে যাবেন কে? অরুন্ধতী রয়। গড অফ স্মল থিংসে তিনি কিন্তু এই বুকার পুরস্কার জিতে নিয়েছেন। কত সালে? 1997-তে। আর এই বুকার পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে? 1969 সাল থেকে প্রথম বুকার পুরস্কার দেওয়া শুরু হয়েছে এবং এই 1969-এ কিন্তু আমাদের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন কি আছে 1857 সালের মহাবিদ্রোহ থেকে বিহার থেকে নেতৃত্ব কে দান করেন? অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এখান থেকে প্রশ্ন তোমাদের প্রতিবার আসে। 1857 সালের মহাবিদ্রোহের সময়, সিপাহী বিদ্রোহের সময় বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কুনওয়ার সিং, তিনি বিহার থেকে তার নেতৃত্ব দান করেন। পরেরটা আছে ভারতের কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে করেছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কুজুল কদফিসেস, তিনি কিন্তু এখানে কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। আর কনিষ্ক ছিলেন এখানকার শ্রেষ্ঠ সম্রাট। মেট্রোর যে প্রকল্প রয়েছে এটি কোন নদীতে নির্মাণ করা হয়েছে? মেট্রোর প্রকল্প এটি কাবেরী নদীর ওপর নির্মাণ করা হয়েছিল। আর এখানে কিন্তু মেট্রো ড্যামও কিন্তু অবস্থান করছে কাবেরী নদীর ওপর। আর নদীর যে ড্যামগুলি রয়েছে বা গুরুত্বপূর্ণ বাঁধ, নদী বাঁধ, বিভিন্ন গুরুত্বপূর্ণ জলপ্রপাত, বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর প্রকল্পগুলি যেগুলো রয়েছে সবই কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের বইতে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে যেটা রয়েছে এটি কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কর্ণাটক রাজ্যের পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি যে পাহাড় রয়েছে সেখানকার তালকাবেরী থেকে উৎপন্ন হয়েছে। এটি গোদাবরী ও কৃষ্ণা নদীর দক্ষিণ ভারতের তৃতীয় বৃহত্তম নদী এবং এটি কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। নেক্সট আছে বিশ্বের একমাত্র সমুদ্র কোনটি যার কোনো স্থলসীমাই নেই? এমন কোনো সমুদ্র বলতে পারো যার কোনো স্থলসীমা নেই? সেটা কি? অবশ্যই, যার নামও আমরা কিন্তু অনেকটা না শোনা আর কি, সারগাসো সাগর, অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। এই যে আমাদের সমুদ্রটি রয়েছে যার কিন্তু কোনো রকম বাউন্ডারি নেই। ভারতে কোন বছর জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়েছে? অবশ্যই জাতীয় মহিলা কমিশন, ওমেন্স কমিশন ফর ন্যাশনাল কমিশন ফর ওমেন্স, এটি কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1992-তে। অবশ্যই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এসএসসিতে অলরেডি কিন্তু চলে এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পরেরটা আছে জৈন ধর্মের 24 নম্বর তীর্থঙ্কর কে ছিলেন? অর্থাৎ 24 নম্বর তীর্থঙ্কর মানে কিন্তু জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর, যার নাম কি? অবশ্যই মহাবীর কিন্তু তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর এবং 23তম ছিলেন কে? পার্শ্বনাথ। আর প্রথম কে ছিলেন? ঋষভদেব বা আদিনাথ। পরের প্রশ্ন আছে বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? অবশ্যই বায়ুর আর্দ্রতা, যেখানে কিন্তু আমাদের হিউমিডিটি অফ এয়ার যেটা মেজারমেন্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে হাইগ্রোমিটার। কোনটা? হাইগ্রোমিটার। ব্যারোমিটার বায়ুর চাপ মাপার জন্য, ম্যানোমিটার গ্যাসের চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। এই যে গুরুত্বপূর্ণ আমাদের যে যন্ত্রগুলো রয়েছে তাদের মেজারমেন্ট ইউনিটগুলো রয়েছে সব কিছুই আমাদের পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে, তোমাদের
একটু দেখে নেবে তোমরা যাদের প্রয়োজন রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে কি, কুয়াতুল ইসলাম মসজিদ এটি কার দ্বারা নির্মাণ করা হয়েছিল? এটা আমরা প্রায় সকলেই জানি, কুতুবুদ্দিন আইবক, যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কিন্তু এখানে এই কুয়াতুল ইসলাম মসজিদ তিনি কিন্তু নির্মাণ করেছিলেন, বা আড়াই দিন কা ঝোপড়া তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি কিন্তু লাংবক্স নামে পরিচিত ছিলেন, তিনি পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান, ঠিক আছে, 1210-এ। এছাড়া এটাও দেখে রাখবে তিনি কিন্তু যেটা নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে কি কুতুব মিনার, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন? লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন কে? শ্যামজি কৃষ্ণ বর্মা। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা। পরের একটি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এর উত্তর সকলে কমেন্ট সেকশানে অবশ্যই দিয়ে দেবে। যদি এতক্ষণ ক্লাসটা দেখো, অবশ্যই সকলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো বারবার একটু রিভিশন করে নেবে। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে কমন, ঠিক আছে। আর 50-এর মধ্যে মোটামুটি কার কত স্কোর হচ্ছে সেটা জানাতে ভুলবে না, কারণ এটা প্রায় মক টেস্টের মতো একটা সিরিজ। এখানে প্রশ্ন রয়েছে, কোন নদীটি দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত? অপশান আমাদের 4টে দেওয়া রয়েছে, গঙ্গা, কাবেরী, গোদাবরী নাকি ব্রহ্মপুত্র। অপশানটি দেওয়া রয়েছে এবং সঠিক উত্তর কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। এছাড়া যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য ক্লাস দেখছো, অবশ্যই তোমাদের কিন্তু 2টো ক্লাস অলরেডি হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এর আগের 2টি ক্লাস। এর যারা ডব্লিউপি বা কেপি দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলি গুরুত্বপূর্ণ সমানভাবে, কারণ এগুলো কিন্তু রাজ্যের জন্য ইম্পর্টেন্ট, আর রাজ্যের একটার পরীক্ষা প্রশ্ন আর একটা পরীক্ষায় চলে আসে, আমরা সেটা সকলেই জানি। তো অবশ্যই দেখে নেবে আগের ক্লাসগুলো, এবং পরবর্তী 3 নম্বর ক্লাস আগামী দিনে তোমরা পাবে, এবং এখানে কিন্তু ডব্লিউপি কেপির জন্য কিন্তু আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে। নেক্সট তোমাদের যে একটা টপিক থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ টপিক, আগামী দিনে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেটা, এবং ডব্লিউবিতে তোমাদের এখানে কিন্তু 2 নম্বর কিন্তু প্রায় চলেই আসবে একদম গ্যারান্টি। সেটা হচ্ছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট, কে কোন পদে বর্তমানে রয়েছে, কোন কোন পদে, যেমন আর্মি চিফ কে রয়েছেন, নেভাল চিফ কে রয়েছেন, ইন্ডিয়ান আমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সিআইএসএফ রয়েছে, এনআইএ রয়েছে, তাদের হেড কে রয়েছেন বর্তমানে, ঠিক আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কোনো পদ, সেটা পিএম হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক কোনো পদ হতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে। তো এই নিয়ে একটা ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসছে, অবশ্যই নজর রাখবে চ্যানেলটি। এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে কিন্তু এখানে যুক্ত হবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি সকলে কিন্তু একটু নোট ডাউন করে রাখতে পারো। এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। তোমাদের সকলকে বলবো এটা কিন্তু সকলের কাছে থাকা অবশ্যই প্রয়োজনীয়, যেটা হচ্ছে কমপ্লিট স্ট্যাটিক জিকে। এর সাথে সাথে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু নিয়ে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই নিয়ে রাখবে। এছাড়া ইতিহাস যাদের প্রয়োজন রয়েছে, এর বাইরে ইতিহাসে কোনো প্রশ্ন তোমাদের কিন্তু আসবে না। এছাড়া এনটিপিসি যারা এক্সাম দেবে তাদের জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, আরপিএফ এসআই রয়েছে, বায়োলজি রয়েছে, এছাড়া রয়েছে এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 2025-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন, সম্পূর্ণটা বাংলা ভাষায় A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে সমস্ত পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো নিয়ে নেবে। পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।